এটা বুঝে নিতে হবে। যেমন এরকম তোমরা একটা সংজ্ঞা লিখে নিতে পারো যে সলিউশন হুইচ রেজিস্ট চেঞ্জেস ইন পিএইচ, মানে পিএইচ কে রেজিস্ট করে, পিএইচ এর চেঞ্জটাকে রেজিস্ট করে এমন একটা অবস্থা when acid or alkali is added to it, যখন অ্যাসিড বা অ্যালকালি অ্যাড করা হয় তখন পিএইচটাকে যাতে চেঞ্জ না হয়, পিএইচ এর মাত্রা যাতে ঠিক থাকে, এই যে একটা অবস্থা, এটাকে আমরা বাফার বলি। ঠিক আছে? তা বাফার হলে বাফার আবার বলা যায় ধাক্কা নিবারণ যন্ত্র, ওটা তোমার জানা দরকার নাই, শুধু বুঝে রাখো এটুকু যে সলিউশন হুইচ রেজিস্ট চেঞ্জেস ইন পিএইচ when acid or alkali is added to it, এটি হলো আমরা বলি নরমালি বাফার। একটা সলিউশনের মাঝে চেঞ্জ যাতে না আসে পিএইচ এর, এটাকে যে বাধা সৃষ্টি করা, এটাকে আমরা বলি বাফার। বাফারিং এখানে আজকে আমরা আলোচনা করব কার্বন বাফার সিস্টেম নিয়ে। এটা কতগুলো ফর্মুলা দিয়ে আমরা এর ধারণা আমরা নিতে পারবো। যেমন ধরো বাফারিং সিস্টেমটা কি, এখানে বলা হয়েছে এরকমই যে কার্বন বাফারিং, দি বাফারিং দ্যাট ইজ মেইনটেইনিং অফ সার্কামনিউট্রালের মূল বিষয়টা হলো নিয়ারলি নিউট্রাল। তাহলে দি বাফারিং দ্যাট ইজ মেইনটেইনিং অফ সার্কামনিউট্রাল কন্ডিশন অফ পিএইচ, যেটা আমি বলতেছিলাম, যাতে চেঞ্জ না হয় এই সার্কাম অর্থাৎ নিউট্রাল পজিশন রাখার, বাই কার্বন ডাইঅক্সাইড কার্বনেট কমপ্লেক্স সিস্টেম ইজ কল্ড কার্বন বাফার সিস্টেম। অর্থাৎ বাফারটা কি শুধু এটা সিস্টেমের আওতায় আনছে। কার্বনের বেলায় কার্বন বাফার সিস্টেমটা হলো এরকমই, পিএইচ এর মাত্রা যেন নিউট্রাল পর্যায়ে থাকে, এই একটা অবস্থানকে বিরাজমান রাখার পদ্ধতিকে বলা হয় কার্বন বাফার সিস্টেম। যেমন ধরো যে ফ্রি কার্বন ডাইঅক্সাইড কনসিস্ট অফ ফ্রি কার্বন ডাইঅক্সাইড ইন সিম্পল সলিউশন এন্ড কার্বনিক অ্যাসিড, তোমরা এটা জানো। যেমন কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাক্টস উইথ ওয়াটার, কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাক্টস উইথ ওয়াটার মিন্স ফর্ম কার্বনিক অ্যাসিড। কার্বন ডাইঅক্সাইড রিঅ্যাক্টস উইথ ওয়াটার, তাহলে হবে কি কার্বনিক অ্যাসিড। এখানে ফর্মস কার্বনিক অ্যাসিড হুইচ ডিসোসিয়েটস এস ফলোজ, আমরা কিভাবে, আমরা যদি পানির সাথে কার্বন ডাইঅক্সাইড মিক্সড হয় তাহলে কার্বনিক অ্যাসিড হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু এটাকে ডিসোসিয়েটস কেমনে হয়? ডিসোসিয়েটস হলো সেপারেশন ফ্রম ওয়ান টু অ্যানাদার, কিভাবে সেপারেট হয় একটা ডিসোসিয়েটসটাকে যদি আমরা স্প্লিট, এটা বলবো স্প্লিট ইনটু সেপারেট স্মলার অ্যাটমস, এটাকে বলি আমরা ডিসোসিয়েট। অর্থাৎ যেখানে সংযুক্ত থাকে কিন্তু আলাদা করে নেওয়াকে আমরা ডিসোসিয়েটস বলি। যেমন এখানে দেখো কার্বনিক অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার দুটো মিলিয়ে কিন্তু কার্বনিক অ্যাসিড, ডিসোসিয়েশন হলো কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার। এখন আবার এই কার্বনিক অ্যাসিড থেকে তুমি দেখো H2CO3, এখান থেকে H প্লাস প্লাস HCO3 মাইনাস, এটা কেন হলো? ডিসোসিয়েটস অলওয়েজ ডেজিগনেট অপোজিট, অর্থাৎ এটাকে বলি আমরা রিভার্সিবলি। অর্থাৎ আমরা দেখো এখানে H2CO3 থেকে H-টাকে যখন আলাদা করলাম তখন একটা মাইনাস যোগ হয়ে গেল, অর্থাৎ একটি প্লাস হলে H-টা একটা প্লাস, H2 ছিল H1 আমরা নিয়ে গেলাম, আর H একটা এখানে থাকলো, এই যে একটা মাইনাস হয়ে গেল এখান থেকে, এই মাইনাস চিহ্ন একটা দিলাম, তাহলে H প্লাস প্লাস HCO3 এই হলো ডিসোসিয়েটস H2CO3 থেকে। আবার HCO3 থেকে আবার একটা ডিসোসিয়েশন হলো H প্লাস, অর্থাৎ আরেকটা H চলে আসলো প্লাস, সুতরাং আরেকটা মাইনাস যোগ হলো, তাহলে ওই আগের মাইনাস আর পরের আরেকটি মাইনাস মিলে হলো 2 মাইনাস, তাহলে এই 2 মাইনাস হলো H প্লাস প্লাস কার্বন CO3 2 মাইনাস। এটা হলো মূল কার্বনিক অ্যাসিড থেকে একদম ডিসোসিয়েশন ফর্মুলাটা দিয়ে আমাদের দেখানো হলো কিভাবে ভেঙে সেপারেট হলো, মলিকুলটা কিভাবে আলাদা হলো। এই আসলে এখানে আর তেমন কিছু না, এটা বাফার সিস্টেমের আওতায় এই কাজটুকু হয়। এখন আসো এটারই সূত্র ধরে যে কার্বনিক অ্যাসিড রিঅ্যাক্টস উইথ ক্যালসিয়াম কার্বনেট, এটা বন্ড হতে পারে আর ফিক্সড অর কম্বাইন্ড কার্বন ডাইঅক্সাইড পর্যায়ে হতে পারে। এটা কিভাবে হয়? কার্বনিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম কার্বনেট যুক্ত হলে ক্যালসিয়াম বাইকার্বনেট হয়, এটি তোমরা জানো অবশ্যই। তো ক্যালসিয়াম বাইকার্বনেট হাফ বাউন্ড কার্বন ডাইঅক্সাইড ডিসোসিয়েটস এস ফলোজ। এই অনুরূপ ভাবে ক্যালসিয়াম বাইকার্বনেটকে কিভাবে আলাদা করা হলো সেটা দেখো, ক্যালসিয়াম 2 প্লাস, তাহলে এখানে 2HCO3 একটি মাইনাস হলো, কেন? ক্যালসিয়ামটা আলাদা হলো, এই দেখো এই যে 2 মানে ক্যালসিয়াম 2 দুটো আলাদা হলো,
এই এ থেকে, যে কারণে একটি মাইনাস হয়ে আসলো এখানে, আর 2HCO3 হয়ে গেল, তার মানে মাইনাস একটা আর ক্যালসিয়াম হলো দুইটা। এই হলো ক্যালসিয়াম বাইকার্বনেট থেকে আমরা যখন আলাদা করি কার্বনিক অ্যাসিড এবং ক্যালসিয়াম কার্বনেট, কার্বনিক অ্যাসিড ক্যালসিয়াম কার্বনেট থেকে আমরা আলাদা করতে পারি ক্যালসিয়াম বাইকার্বনেট থেকে। এই তাহলে দি অ্যাবাভ রিঅ্যাকশনস আর ডিপেন্ডেন্ট অন দ্য কেমিক্যাল কন্ডিশন, এটি ইম্পর্টেন্ট একটি কথা। দি অ্যাবাভ রিঅ্যাকশনস আর ডিপেন্ডেন্ট অন দ্য কেমিক্যাল কন্ডিশন, যখন অ্যাসিডিটি অ্যালকালিনিটি অফ দ্য অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে থাকে, অর্থাৎ অ্যাসিডিক অ্যান্ড অ্যালকালিক কন্ডিশন তোমরা জানো, পিএইচ এর যদি কম হয় তাহলে অ্যাসিডিক, বেশি হলে অ্যালকালাইন, অবশ্যই ধারণা আছে তোমাদের। তাহলে দি অ্যাবাভ রিঅ্যাকশনস আর ডিপেন্ডেন্ট অন দ্য কেমিক্যাল কন্ডিশন, অ্যাসিডিটি, অ্যালকালিনিটি অফ দ্য অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট। এখন আবার এগেইন অ্যাসিডিটি অ্যান্ড অ্যালকালিনিটি অফ দ্য অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট ডিপেন্ডস আপন দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। এটি ইম্পর্টেন্ট কথা, যে অ্যাসিডিটি আর অ্যালকালিনিটিটা এটি ডিফারেন্স করে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়নের উপর ভিত্তি করে। মেইনলি কার্বনেটস অ্যান্ড বাইকার্বনেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম অ্যাক্ট অ্যাজ বাফার। এটি মনে রাখবা যে কার্বনেট অ্যান্ড বাইকার্বনেটস অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামটাই বাফার হিসেবে এখানে কাজ করে, অন্য কেউ নয়। দি বাফারিং অ্যাকশন ইজ স্ট্রঙ্গার ইন হার্ড ওয়াটার দেন ইন সফট ওয়াটার। এখানে একটি কথা, বাফারিং অ্যাকশনটা হয় স্ট্রং হয় কখন, বৃদ্ধি হয় কখন, সেটা হলো ইন হার্ড ওয়াটারে। হার্ড ওয়াটার বলতে আমরা কি বলি, যে ওয়াটারে সল্টের পরিমাণ বা অন্যান্য নিউট্রিয়েন্টের পরিমাণ বেশি, সেটাকে আমরা হার্ড ওয়াটার বলি। যেমন আমরা যদি ব্যাখ্যা দিই তাহলে বলতে হবে যে ওয়াটার কন্টেইনস সল্টস, এটা খর জল বলা যায়, এই যে তারপরে হাই মিনারেল কন্টেন্ট যুক্ত ওয়াটারকেই আমরা হার্ড ওয়াটার বলি। আর সফট ওয়াটার স্বাভাবিকভাবে এটার বিপরীত, অর্থাৎ যখন সল্ট থাকবে না বা অন্যান্য এলিমেন্টস কম থাকবে, নিউট্রিয়েন্টস কম থাকবে, সেটাকে মানে মিনারেলস কম থাকবে, ল মিনারেলস, তখন আমরা বলবো সফট ওয়াটার। এটাকে আমরা মিষ্টি পানিও বলতে পারি, আমরা যে পানি পান করি সেটাও বলতে পারো। তাহলে বাফারিং অ্যাকশন ইজ স্ট্রঙ্গার ইন হার্ড ওয়াটার দেন ইন সফট ওয়াটার। এই টার্মটা মনে রাখতে হবে, হয়তো কোনো জায়গায় কাজে লাগবে বা পরীক্ষায় আসতে পারে। আদার ডিজলভ গ্যাসেস, তুমি দেখো, বিসাইডস অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, মানে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড ছাড়া দেয়ার আর সাম আদার গ্যাসেস হুইচ আর ফাউন্ড ইন ডিজলভ কন্ডিশন ইন অ্যাকোয়াটিক এনভায়রনমেন্ট। অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে দ্রবীভূত অবস্থা আরো কিছু গ্যাস পাওয়া যায়, যেমন হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, মিথেন, নাইট্রোজেন, সালফার ডাইঅক্সাইড অ্যান্ড কার্বন মনোক্সাইড এটসেট্রা। এই যেগুলো আমরা বলছি, যেগুলো ডিজলভ কন্ডিশনে থাকে অ্যাকোয়াটিক এনভায়রনমেন্টে, এইগুলো আমরা এখন পর্যায়ক্রমে একটু সংক্ষিপ্ত আলোচনায় যাব। আশা করি সবগুলো আমরা শেষ করতে পারবো। হ্যালো, আচ্ছা, তার হাইড্রোজেন সালফাইড, দেখো, দিস ইজ এ ভেরি পয়জনাস গ্যাস ফর অল অর্গানিজমস। এটি প্রত্যেক জীবের জন্যই এটি একটু পয়জনাস, বিষক্রিয়া করে। কারণ হলো, তোমরা এটা হয়তো শুনেছো, ইট হ্যাজ ব্যাড স্মেল লাইক স্পয়েলড এগ, পচা ডিমের গন্ধ পাওয়া যায় হাইড্রোজেন সালফাইড। এটা তোমরা তোমাদের অভিজ্ঞতা আছে আমার মনে হয়। ইট ইজ ফর্ম ডিউরিং ব্যাকটেরিয়াল ডিকম্পোজিশন অফ অর্গানিক ম্যাটার ইন অ্যানোক্সিক কন্ডিশন। এখানে শুধু একটি কথা আছে, অ্যানোক্সিক কন্ডিশনে, যেখানে অ্যানোক্সিক কন্ডিশনে অ্যাবসেন্স অফ, অ্যানোক্সিকটা বলবো ওয়াটার দ্যাট আর ডিপ্লেটেড অফ ডিজলভ অক্সিজেন, যেখানে ডিজলভ অক্সিজেনের পরিমাণ কম থাকবে বা অনেক সময় থাকবে না, এটাকে বলি অ্যানোক্সিক কন্ডিশন। তাহলে এই অবস্থায় ডিকম্পোজিশন যখন হয় তখন সেখানে পয়জনাস ব্যাপারটা হয়, পয়জনাস, পাশাপাশি ব্যাড স্মেল হয় লাইক স্পয়েলড এগ। ইট ইজ ইউজুয়ালি ফাউন্ড এট দ্য বটম, মানে সাধারণত নিচ এলাকায় দেখা যায়, পানির নিচে, হোয়ার হেভি ডিকম্পোজিশন অফ ডেড অর্গানিক ম্যাটার অকার্স, যেখানে ডেড অর্গানিক ম্যাটার্স ডিকম্পোজ হয়, এই জায়গা থেকে এর উৎপত্তি হয়। During the cessation of accumulation of high amount of hydrogen sulfide at the bottom, ইতিমধ্যে বলা হয়েছে যে বটমের থেকেই এর উৎপত্তি। and absence of water মিক্সিং ফর লং টাইম, যদি দীর্ঘদিন ধরে বটমে এই অর্গানিজমের এই অবস্থা বিরাজ করে,
তাহলে বটমের যে জীবগুলো থাকে সেগুলো বেশি পরিমাণে মারা যাওয়ার সম্ভাবনা থাকে, যেমন স্পেশালি বেন্থস ডাই ইন মাছ, অর্থাৎ বেশি পরিমাণে এই অবস্থা বিরাজ করলে বেশি পরিমাণে জীবগুলো মারা যাবে, বিশেষ করে বেন্থিক অর্গানিজমস। এখন আসো অ্যামোনিয়া। অ্যামোনিয়া এটি তোমাদের নলেজে আছে এবং টার্মগুলো তোমাদের বহুল পরিচিত। ইট ইজ মেইনলি ফাউন্ড ইন ওয়াটার অ্যাজ অ্যামোনিয়া আয়ন। ইট ইজ ফর্মড থ্রু দ্য ব্যাকটেরিয়াল ব্রেকডাউন অফ প্রোটিন অ্যান্ড থ্রু ব্যাকটেরিয়াল ডিনাইট্রিফিকেশন। এখানে ডিনাইট্রিফিকেশন ভাবে লস ও রিমুভ অফ নাইট্রোজেন, এর থেকে যখন নাইট্রোজেন সরিয়ে নেওয়া হয় সে ডিনাইট্রিফিকেশন এটাকে বলা হয়। তাহলে ইট ইজ ফর্মড থ্রু দ্য ব্যাকটেরিয়াল ব্যাকগ্রাউন্ড of protein and through bacterial denitrification. It is also formed through nitrogen fixation by certain bacteria, molds. Molds বানানটা এখানে MOLD হতে পারে, MOULD হতে পারে। কারণ হলো একটা জানো আমেরিকান আর একটা হলো ব্রিটিশ বানান হয়। যেমন ধরো সেন্টার CENTRও হয়, CNTERও হয়, তাই না? এরকম ভাবে এখানে যেমন স্পেশাল সেন্টার মোল্ড এগুলো ইংলিশ অ্যান্ড আমেরিকান ভাষ্য। অ্যান্ড ব্লু গ্লিনাঞ্জি, তাহলে নাইট্রোজেন ফিক্সেশন বাই সার্টেন ব্যাকটেরিয়া, যেমন কি ব্যাকটেরিয়া, মোল্ড এবং ব্লু গ্লিনাঞ্জির বেলাও এটা হতে পারে। ইট ইজ ইউজড বাই প্লান্টস টু সাম এক্সটেন্ট অ্যাজ দ্য নিউট্রিয়েন্ট, হয় প্লান্টের দ্বারা এটা পাওয়া যায়। ইন আনপলিউটেড ওয়াটার বডি ইটস কনসেন্ট্রেশন ইজ লো, যেখানে পলিউশন নাই এরকম ওয়াটার বডিজে এটার কনসেন্ট্রেশন লো থাকে স্বভাবতই, কারণ নিউট্রিয়েন্ট যেহেতু কম থাকে তাহলে অ্যামোনিয়া এখানে অ্যাক্টিভিটিস কমই থাকবে, 1 ppm or less. Due to organic pollution by gas works and very high decomposition, high concentration of ammonia means 12 ppm or more. এখানে বেশি হবে যদি অর্গানিক পলিউশনটা থাকে বেশি বা গ্যাসের আধিক্য থাকে, হাই ডিকম্পোজিশন হয়, সেই ক্ষেত্রে কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়াটা বেশি থাকে, যেমন 12 ppm or more occurs in water which may become detrimental or lethal to fishes. এটা অত্যন্ত মারাত্মক ক্ষতিকারক হতে পারে, আবার মাছ মারা যেতে পারে, মারা যায় এই মাত্রাটা হলে। তাহলে আমরা দেখে নিলাম যে অর্গানিক পলিউশন বা হাই ডিকম্পোজিশন যদি হয় সেই ক্ষেত্রে অ্যামোনিয়া বেড়ে যায় এবং 12 ppm অথবা তারও বেশি হতে পারে। সেই ক্ষেত্রে মৎস্যকুল মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং মারা যায়ও এবং বেশি মাত্রা ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি অ্যামোনিয়া রিঅ্যাক্টস উইথ ওয়াটার অ্যান্ড ফর্মস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ডিসোসিয়েটস পলুস। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন পানির সাথে হয় অ্যামোনিয়া, তখন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড হয়। সেটাকে আমরা কিভাবে ডিসোসিয়েটস করব সেটা এখন দেখব। যেমন অ্যামোনিয়া প্লাস ওয়াটার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেখতে পাচ্ছ, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটাকে আবার ডিসোসিয়েট করলে অ্যামোনিয়া NH4 প্লাস OH মাইনাস, আগেরই মতো, আগে যে ডিসোসিয়েশন দেখাইলাম ওটার সাথে পুরো মিল আছে। অ্যামোনিয়া অ্যাজ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইজ টক্সিক টু ফিশেস। এটা আসলে মাছের জন্য অবশ্যই মারাত্মক, বাট আয়নিক অ্যামোনিয়া NH4 প্লাস ইজ নট টক্সিক। Generally, the concentration of undissociated ammonia, যেটা নাকি সেপারেশন না, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একত্রে থাকে যখন ভাগ হয় না, যেমন এই যে অ্যামোনিয়াম এইটা যখন ডিসোসিয়েশন হয়ে গেল, এর আগের অবস্থাটা হইল কি, তখন এইটার থাকে মানে কনসেন্ট্রেশন থাকে লো, ভেরি লো। দি টক্সিসিটি অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভেরিজ উইথ pH, টেম্পারেচার, ডিজলভ অক্সিজেন কনসেন্ট্রেশন এটসেট্রা। এই কথাটি বলেছেন গোল্ডম্যান অ্যান্ড হোম 1983-তে। হ্যাঁ, এখানে একটি কথা বলি, 1983 আমার জীবনে খুব একটা উল্লেখযোগ্য সময়, এটি আসলে ভুলি না, তোমরা ভুলবে না এই কথাটি মনে রাখলে, গোল্ডম্যান অ্যান্ড হোম। কারণ 1983-তে আমি মাস্টার্স ডিগ্রি পাস করে চাকরিতে প্রথম সরকারি চাকরিতে যোগদান করি 1983, 1683। ঠিক আছে, তার মানে এটি বলার কারণ হলো তোমরা যাতে গোল্ডম্যান আর হোমের কথা হলে যাতে 1983 মনে থাকে। তাহলে উনি বলছেন যে টক্সিসিটি অফ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ভেরিজ উইথ pH, টেম্পারেচার, ডিজলভ অক্সিজেন এন্ড কনসেন্ট্রেশন এটসেট্রা। তাহলে এটা উনি 1983-তে এই কথাটি উনি বলেন। এখন আসলে আমরা মিথেন
it is called marsh gas, যেহেতু নিচে থাকবে ওটা দেখবে, and generally found in ponds and swamps during anoxic decomposition in the sediment. Anoxic আমরা জানি সবাই যে ওয়াটার দ্যাট আর মানে ডিপ্লিটেড বলতে পারো, বা কম পরিমাণে থাকবে অথবা থাকবে না, এই একটা অবস্থাকে আমরা বলি anoxic condition or absence of oxygen. তাহলে in the sediment, it in most cases it is not harmful, but in very large quantity it may become detrimental. এটা বলা হচ্ছে যে হার্মফুল না, কিন্তু যদি বেশি পরিমাণে থাকে তাহলে এটা ডেট্রিমেন্টাল হয়, এটা খুব ক্ষতিকারক হয়। আসলে তো তাই, যদি কম থাকে তাহলে এটা শুধু একটা বিকট গন্ধ হয়, কিন্তু ক্ষতিকারক না। কিন্তু বেশি পরিমাণে থাকলে ডিকম্পোজিশন বেশি পরিমাণে, অ্যানোক্সিক কন্ডিশনে যদি ডিকম্পোজিশনটা বেশি হয়, সেই ক্ষেত্রে গন্ধ যখন বেশি হয়, এবং এটা যেহেতু এখানে অক্সিজেনের ডিপ্লিশন হবেই, সেই ক্ষেত্রে মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি এবং জীবকুল মারা যেতে পারে। এখন হলো আরেকটি টার্ম যে ইট ইজ প্রডিউসড ইন ওয়াটার ডিউরিং হেভি অর্গানিক ডিকম্পোজিশন, বলা হয়েছে আগেই। ইন অ্যানএরোবিক কন্ডিশন, অ্যানএরোবিক আমরা আগে বলেছি ডেনোক্সিয়ার মতো, তখনই ইয়ে থাকবে না, অর্থাৎ অ্যারোবিক অক্সিজেনের ডিপ্লিশন থাকবে অ্যাট দ্য বটম। ফ্রম অ্যানোক্সিক সেডিমেন্ট রিলিজ অফ মিথেন বাবলস ইনটু এয়ার রিডিউস নাইট্রোজেন গ্যাস, এটি হলো এয়ার বাবলস এর কারণে নাইট্রোজেন গ্যাসটা রিডিউস হয়ে যায়, which enters the methane bubbles during its rise from sediment to the water surface. তোমরা দেখবে যে যে কোনো একটি কাদাযুক্ত পুকুরে চাপ দিলে উপরে বাবুল কইরা গ্যাস উঠতে থাকে, তাই না, পানির উপরে উঠে এই সারফেসে আসে, এইটা হলো মিথেন গ্যাস। ঠিক আছে, এটা তো তুমি নিজে বুঝতে পারছো। তাহলে এইটা পুরাতন পুকুরের বেলায় এটা বেশি, ওল্ড পন্ডের বেলায়, ওল্ড ওয়াটার বডিজের বেলায় বেশি হয়েছে, যেহেতু নিচে ডিকম্পোজিশন বেশি হয়েছে তাই। তাহলে এটি বাবলসটা যখন উঠে তখন বুঝবে যে নাইট্রোজেন ফিক্সেশন হচ্ছে এবং সেখানে অক্সিজেনের ডিপ্লিশন হচ্ছে, এবং এটি একটা ডেট্রিমেন্টাল সিচুয়েশন হতে পারে ফর ফিশ অর আদার অর্গানিক ম্যাটেরিয়ালস। তাহলে এটি গেল আমাদের মিথেনের বিষয়। এখন আমরা আলোচনায় আসবো নাইট্রোজেন। নাইট্রোজেন ইজ অলমোস্ট inactive gas both chemically and biologically. Inactive বলে কিন্তু নট গুরুত্ব কিন্তু কম না, but its presence in dissolved condition in water is very important for nitrogen cycle, for its involvement in the nitrogen fixation by certain bacteria, একটু আগে বলেছি, বাই মোল্ড এন্ড ব্লু গ্রিন আলজি। তাহলে এখানে নাইট্রোজেন ফিক্সেশন হতে গেলে মোল্ডের বেলায়, ব্লু গ্রিন আলজি বা ব্যাকটেরিয়ার বেলায় নাইট্রোজেন দরকার আছে, তবে এটা সাধারণ ইনএক্টিভ থাকে, কিন্তু অ্যাকশন হয় যখন এই নাইট্রোজেন ফিক্সেশনটা দরকার, তখন নাইট্রোজেনের একান্তই প্রয়োজন হয়। এটি আবার এয়ারের ভিতরে তোমরা এটা একটু মনে রাখতে হবে, দি এয়ার কন্টেইনস 78% নাইট্রোজেন গ্যাস। অক্সিজেন কতটুকু ছিল আশা করি মনে আছে, 21%। তাহলে এটা দি এয়ার কন্টেইনস 78% নাইট্রোজেন গ্যাস। Atmospheric nitrogen dissolved in water, and it also comes from denitrification of ammonia, যেটা একটু আগে আমরা আলোচনা করেছি। Unusual excessive amount of nitrogen may cause gas embolism in fishes. এটা একটি ডিজিজ, গ্যাস বাবল ডিজিজ বলে, গ্যাস এম্বোলিজম। গ্যাস এম্বোলিজম এটা ব্লাড ভেসেল ব্লক করে ফেলে, কজড বাই ওয়ান অর মোর বাবলস অফ দ্য ইয়ার। এন্ড তুমি দেখো আমাদের যখন অনেক সময় অনেকের হার্ট ব্লক হয়ে যায়, তেমন কিছু না, কিন্তু এটি অনেক সময় লাগে, কিন্তু হার্ট ব্লক হইতে, হার্ট স্ট্রোক করতে 1-2 মিনিট লাগে, কিন্তু এটা বহুদিন সময়ের ব্যবধানে এই ঘটনাটা ঘটে। তোমরা দেখবে সায়েন্স থেকে, মেডিকেল সায়েন্স বলে যে একজন ব্যক্তির প্রায় 40 বছর সময় লাগতেছে এই অবস্থায় আসতে, কিন্তু হার্ট অ্যাটাক করতে তার 2 মিনিট লাগে। তো অনুরূপভাবে এখানে গ্যাস বাবলস এম্বোলিজম যখন হয়, যখন ব্লাডটা ব্লক হয়ে যায়, তখন আসলে এদিকে অন্য ব্লাড স্ট্রিমটা, মুভমেন্টটা বন্ধ হয়ে যায়, এই তখনই মাছ মারা যাবে। এই জন্য ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। গ্যাস এম্বোলিজম একটা ডিজিজ, কেন? কজড বাই ওই এক্সেসিভ অ্যামাউন্ট অফ নাইট্রোজেন মে কজ গ্যাস এম্বোলিজম ইন ফিশেস। এদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এখন আসবো আমরা টোটাল অ্যালকালিনিটি।
এটি অ্যালকালিনটি আমরা জানি যে পিএইচ এর মাত্রা যদি 7 এর উপরে হয় তাহলে অ্যালকালিন কন্ডিশন থাকে। এখানে অ্যালকালিনিটি কমনলি মিনস দ্য কনসেন্ট্রেশন অফ কার্বনেট, bicarbonate and hydroxide ions in water expressed as calcium carbonate। ঠিক আছে, ক্যালসিয়াম কার্বনেট দিয়ে ডিনোট করা হয়েছে এখানে অ্যালকালিনিটিকে। যেমন অ্যালকালিনিটি ডাজ নট ডাইরেক্টলি হেল্প অ্যাকোয়াটিক বায়োটিক প্রোডাকশন, কিন্তু এটির প্রয়োজন আছে। ইন অ্যালকালাইন ওয়াটার্স এসেনশিয়াল নিউট্রিয়েন্টস আর ফাউন্ড ইন হায়ার কোয়ান্টিটিস and this is the most important reason for the higher biological productivity in alkaline water than in acidic water. Always আমরা প্রেফার করি alkaline water than in acidic water. alkaline water এ আমরা বায়োলজিক্যাল প্রোডাকশনটা বেশি হয়, আর বায়োলজিক্যাল প্রোডাকশন বেশি হইলে যেমন প্রাইমারি প্রোডাকশন, সেকেন্ডারি প্রোডাকশন, টারশিয়ারি বা কনজিউমারও জড়িত আছে। প্রাইমারি প্রোডাকশন হইলে পরে প্রাইমারি কনজিউমার হবে, সেকেন্ডারি কনজিউমার, এরপরে টারশিয়ারি কনজিউমার। যদি প্রাইমারি প্রোডাকশন না হয় তাহলে সবকিছু ভেস্তে যাবে। এই জন্য অ্যালকালিন কন্ডিশনটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করা হয় দেন অ্যাসিডিক ওয়াটার বডিজ বা অ্যাসিডিক কন্ডিশনকে। এখানে দেখো, বাট হাইলি অ্যালকালিন কন্ডিশন ইজ নট ফেভারেবল ফর বায়োলজিক্যাল প্রোডাকশন। এখানে কেন বলা হচ্ছে, যদি ধরো তুমি পিএইচ এর মাত্রা যদি 11 বেশি হয় তাহলে সেটাকে আমরা কনসিডার করব না। এই জন্য অ্যালকালিন কন্ডিশন ইজ গুড, বাট এটা অপটিমাম লেভেল থাকতে হবে, সেই জন্য। এর বেশি হইলে খারাপ। অ্যাসিডিক যেমন কম হইলেও মারাত্মক, একটা পর্যায়ে থাকা দরকার। যেমন পিএইচ যদি আমরা 4 এর নিচে আসি তাহলে অবশ্যই প্রাণের সংহার হবে। অনুরূপভাবে বায়োলজিক্যাল কন্ডিশন ভালো হবে না যদি হাইলি অ্যালকালিক কন্ডিশনটা বিরাজ করে ওয়াটার বডিজে। এখন আসো, হাইড্রোক্সাইড অ্যালকালিনিটি ইউজুয়ালি ইন্ডিকেটস ওয়াটার পলিউশন। যেমন টোটাল অ্যালকালিনিটি জেনারেলি মে রেঞ্জ, এটি হয় 0 থেকে সেভারাল 100 ppm। অনেক হয় ন্যাচারাল ওয়াটার বডিজে অ্যালকালিনের মাত্রাটা 0 থেকে সেভারাল 100 ppm পর্যন্ত হতে পারে। আমরা ppm সবাই জানি। ppmটা আমরা যদি পার্টস পার মিলিয়ন বলি তাহলে তোটা ভালো বোঝা যাবে না। তোমরা শুধু জেনে নেবে যে মিলিগ্রাম পার লিটার, এটাকে মিলিগ্রাম পার লিটার, এটাকে আমরা বলি ppm সহজ অর্থে। তাহলে 0 থেকে সেভারাল 100 ppm হয় ওয়াটার বডিজ অ্যালকালিনিটি হতে পারে। টোটাল হলে অ্যামাউন্ট অফ অ্যালকালিনিটি, এটাকে আমরা টোটাল বলছি। তাহলে অ্যাকর্ডিং টু আলিকুনি 1957, এটিও আবার আমার সাথে জড়িত হয়ে গেল। 1957-এ আমার জন্ম, তার মানে 1957-এ আলিকুনি বলছেন। আমাদের ইউনিভার্সিটি লাইফে আলিকুনির কথা অনেক শুনতাম। তা আলিকুনি উনি total alkalinity more than 100 ppm should be present in highly productive water bodies। তাহলে আলিকুনি বলছেন যে টোটাল অ্যালকালিনি মোর দেন 100 ppm শুড বি প্রেজেন্ট ইন হাইলি প্রোডাক্টিভ ওয়াটার বডিজ। তাহলে উনি বলছেন 100 ppm এর বেশি থাকতে হবে। আসলে আমাদের দেশে 100 ppm এর কমও এরকম রিপোর্ট আছে, আমরা যা একটু পরে হয়তো বলবো। তাহলে আমরা জানলাম আলিকুনি বলছেন 100 ppm টোটাল অ্যালকালিনিটির মাত্রা হতে হবে হাইলি প্রোডাক্টিভ ওয়াটার বডিজের জন্য। 1957 উনি বলছেন। এটি একটি মার্কেবল বিষয়। আরেকটি হলো যে এখানে আসবে যে ওয়াটার বডিজ হ্যাভিং টোটাল অ্যালকালিনিটি 40 ppm or more are considered more productive than water bodies of lower alkalinity। এটি বলছেন মিয়ার্স 1966-এ। ঠিক আছে, তাহলে 40 এটিও কনসিডারেবল অ্যাকর্ডিং টু বয়েড। বয়েড কিন্তু অনেক বড় একজন বিজ্ঞানী, বিশেষ অ্যাকোয়াকালচারের দিক দিয়ে। বয়েডের বই তোমরা লাইব্রেরিতে দেখবে, যে এখানে তোমরা দেখতে পারো বয়েড অ্যাকোয়াকালচারের অনেক কাজ করছেন। বয়েডের বই আমরা পড়েছি, তোমরা অবশ্যই দেখতে পারো লাইব্রেরিতে। অনেক তথ্যবহুল একটি বই উনি লিখেছেন অ্যাকোয়াকালচারের উপরে। 1982-তে টোটাল অ্যালকালিনিটি শুড বি মোর দেন 20 ppm in fertilized ponds as fish production increases। এক মিনিট একটু সময় দাও। আচ্ছা, তাহলে বয়েড উনি বলছেন যে অনলি টোটাল অ্যালকালিনিটি শুড বি মোর দেন 20 ppm in fertilized ponds as fish production। মোর দেন 20 means it may be 100, তাও হতে পারে 40, তাও হতে পারে। As fish production increases with the increases of total alkalinity in fertilized pond,
containing 0 to 20 ppm or total alkalinity। এটা হতে পারে, আবার এর চেয়ে বেশিও সম্ভব। আলিকনি বলছে, মিস্টার বয়েড বলছেন। আবার আমাদের দেশে রহমান এটেল, রহমান হলো একে আতাও রহমান, তোমরা হয়তো নাম শুনছো, আমার ডিজি ছিলেন উনি, উনি অবশ্য মারা গেছেন। তো উনি আমার ময়মনসিংহ ডিস্ট্রিক্টে ওনার বাড়ি। উনি ভালো একজন বিজ্ঞানী ছিলেন আমাদের দেশে। যাই হোক, তো উনি বলছেন 1982-তে টোটাল অ্যালকালিনিটি ওয়াজ ফাউন্ড টু বি 38.16 to 95.61 ppm in two comparatively productive ponds। দুইটা কম্পারেশনে বলছেন, এন্ড 8.48 থেকে 71 ppm, মোর লেস কাছাকাছি, কিন্তু নিচেরটা তো আনপ্রোডাক্টিভ পন্ডের বেলায় আর উপর হলো প্রোডাক্টিভ পন্ডের বেলায়। তাহলে এক কথা যদি বলে 38 থেকে 95, মানে আপ টু 95, মানে নিয়ার অ্যাবাউট 100, আর নিচের আনপ্রোডাক্টিভ যেটা 8 থেকে 71, এটি হলো আনপ্রোডাক্টিভ পন্ডের বেলায়। তাহলে তুলনামূলক যেটাতে বেশি পিপিএম ছিল অ্যালকালিনিটি, সেটা ভালো প্রোডাকশন আসছে, তাই তো? তাহলে রহমান এটল 1982-তে বলছে এই কথাটুকু। আমরা জাস্ট এটা তুলনামূলক স্টাডি, এখানে সবগুলো তোমাদের মনে রাখা খুব একটা ইম্পর্টেন্ট না, তারপর এটি মনে রাখার মতোই, এমনি একবার পড়লে মনে থাকবে। তাহলে অ্যালকালিনিটি অফ পন্ড ওয়াটার ডিপেন্ডস অন দ্য ফিজিওকেমিক্যাল কন্ডিশনস অফ বেসিন সয়েল। এটি দেখতেছো যে অ্যালকালিনিটিটা মনে হবে বেসিন সয়েলের যে ফিজিওকেমিক্যাল কন্ডিশনের উপরে, যেমন ওয়াটারশেড, ক্লাইমেট কন্ডিশন, লাইমিং, ফার্টিলাইজেশন এটসেট্রা। ইন ফিশ কালচার টোটাল অ্যালকালিনিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন টোটাল হার্ডনেস। টোটাল হার্ডনেস কিন্তু মোরলেস কাছাকাছি, কিন্তু এর মাঝে পার্থক্য আছে, তোমরা এটা আলোচনা আমরা করবো। ইন ফিশ কালচার আমরা এটুকু জানি যে টোটাল অ্যালকালিনিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন টোটাল হার্ডনেস। অনেক কথা এখানে আছে, এত কথা আসলে বলে তোমাদের ধৈর্য যদি ঘটাবো, আমি সেটা চাচ্ছি না এখন। তাই আমরা শুধু এখানে এটি যে লাইম ট্রিটমেন্টটা ইম্পর্টেন্ট হয় ইন কেস অফ অ্যালকালিনিটি, টোটাল অ্যালকালিনিটি পন্ডের বেলা লাইম ট্রিটমেন্ট ইজ ডান টু ইনক্রিজ দ্য অ্যালকালিনিটি। লাইম ট্রিটমেন্ট, কারণ লাইমটা দেওয়া হয় অ্যালকালিনিটি বাড়ানোর জন্য। অনেক ক্ষেত্রে দেখবে যেখানে পুকুরে অ্যাসিডিক কন্ডিশন হয়, সেখানে আমরা লাইম দিতে বলি। যেখানে আয়রনের পরিমাণ বেশি যে পানিতে বা যে মাটিতে, সেখানে বেশি পরিমাণে লাইম দিতে বলি। সেটা পার্সেন্টেজ হয়তো প্রতি শতাংশে 4 থেকে 5 ডেসিমেল হতে পারে, আর নর্মালি আমরা 1 থেকে 2 ডেসিমেলে দিচ্ছি, 1 থেকে 2 কেজি পার ডেসিমেল, ঠিক আছে? তো এরকম লাইন ট্রিটমেন্ট ডিপেন্ডস মেইনলি অন দ্য অ্যাসিডিটি অফ দ্য বেসিন সয়েল অ্যান্ড ওয়াটারশেড। পানি এবং মাটিতে কি ধরনের অ্যাসিডিটি কন্ডিশনটা আছে, এর উপর ভিত্তি করে লাইম প্রোডাক্ট আমরা লাইম ট্রিটমেন্টটা করি। দি মোর অফ দ্য অ্যাসিডিটি অফ ওয়াটার, দ্য মোর দ্য লাইম রিকোয়ার্স। একটু আগে আমি যেটা বলেছি, লাইম রিকোয়ারমেন্ট, এটি তোমরা একবার পড়লেও তোমরা এটা মনে রাখতে পারো, খুব সহজ টার্মগুলো। লাইম রিকোয়ারমেন্ট অলসো ডিপেন্ডস অন দ্য টেক্সচার অফ বটম পন্ড বটম সয়েল। পন্ড বটমের স্ট্রাকচারটা কি, টেক্সচারটা কি, এর উপর নির্ভর করেও আমরা যেমন আমরা আগে বলেছি যে যদি ব্রাউনিশ কালার হয়, রেড কালার হয়, সেখানে আমাদের বেশি লাগবে লাইম দিতে। ক্লে সয়েল, যেটা কাদাযুক্ত, নিডস মোর লাইম দেন লোমি সয়েল, অ্যান্ড লোমি সয়েল নিডস মোর দেন স্যান্ডি সয়েল। এখানে 3টা টার্ম আছে, একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। একটি হইল ধরো এখানে ক্লেই তোমরা জানছো, এটা এখানে আরেকটা হলো লোমি, আর একটা স্যান্ডি। 3টা ক্লেই, এর মাঝে কাদাযুক্ত বেশি থাকে, অনেক সময় দেখবে এখানে বেশি আয়রন থাকতে পারে। লোমি, এটা এর একটু ভালো বেশি, তার চেয়ে আর একটু খারাপ হলো স্যান্ডি, যেমন শুধুই স্যান্ড থাকে বেশি, ঠিক আছে? The lime requirement may vary from 200 কেজি পার হেক্টর। হেক্টর আশা করি তোমাদের মনে আছে, 247 শতাংশে 1 হেক্টর, 2.47 একরে হেক্টর, 100 ডেসিমেলে, তাই না? এই জিনিসগুলো তোমাদের মনে আছে, 247 শতাংশ মনে রাখবা, আর 2.47 একরে 1 হেক্টর। তাহলে এই ফর সার্কাম নিউট্রাল সয়েল টু সেভারাল থাউজেন্ডস কেজি পার হেক্টর ফর অ্যাসিড। অর্থাৎ যদি 200 কেজি পার হেক্টরে দেওয়া যায়, পাশাপাশি এর চেয়ে বেশিও লাগবে, অন ডিপেন্ডস অন অ্যাসিডিক কন্ডিশন অফ দ্য সয়েল অর ওয়াটার শেড অর ওয়াটার বডি। তাহলে সার্কাম নিউট্রাল মানে, সার্কাম বলছি আগে নিয়ার নিউট্রাল, এই সার্কাম নিউট্রালে নেওয়ার পর্যায়ে এমনি যদি নিউট্রাল থাকে তাহলে 200 কেজি পার হেক্টর, কিন্তু এর বেশি লাগবে যদি নিউট্রাল পজিশন সয়েলে না থাকে। এই কথাটা এখানে বলা হয়েছে। আবার লাইম ট্রিটমেন্ট ইনক্রিজেস টোটাল অ্যালকালিনিটি এন্ড টোটাল হার্ডনেস ড্রাস্টিক্যালি ভেরি হাই ফ্রম দ্য অরিজিনাল স্টেট। এটা হয় অনেক সময়
ড্রাস্টিক্যালি চেঞ্জ আসে এটার জন্য, বাট আফটার সার্টেন পিরিয়ড ইট ডিক্লাইন্স এগেইন। অর্থাৎ আমরা যদি লাইম দেই তাহলে সাথে সাথে অ্যাকশন হয় ঠিকই, কিন্তু অল্প সময়ের ব্যবধানে আবার সেই নিচের পর্যায়ে ডিক্লাইন করে, আবার রিটার্ন করে নর্মাল স্টেটে। তাহলে এই জন্যই বরাবরই খেয়াল রাখতে হবে, নর্মালি সিজনে হোক বা সিজন ছাড়া হোক আমাদের লাইমিংটা দিয়ে যেতে হবে। সো ফিশ পন্ডস অফ অ্যাসিডিক সয়েল শুড বি লাইমড এভরি ইয়ার টু রেজ দ্য টোটাল অ্যালকালিনিটি। অর্থাৎ এটা বলছি আমরা প্রতি বছরই সময়ে সময়ে দিতে হবে নিয়ম মাফিক, just to raise the total alkalinity and total hardness to 20 ppm or above to 20 ppm এই অবস্থায় রাখার জন্য। Powdered limestone should be used in acidic soil because limestone reacts slowly, and for this slow reaction the effects again for longer period। তোমরা খেয়াল করবে যে পাউডার আকারে যে লাইমগুলো আছে এটার স্ট্রেংথ কম, যেটি ক্যালসিয়াম অক্সাইড অর্থাৎ যেটা পাথরের মতো শক্ত সেটার স্ট্রেংথ বেশি। এইগুলোকে আমরা কনসিডারের ভিতর আনবো লাইম ট্রিটমেন্ট করার সময়। এখন আসো হার্ডনেস, আমরা প্রায় শেষের দিকে আসছি। টোটাল হার্ডনেস ইজ লেস ইম্পর্টেন্ট দেন total alkalinity. Total hardness and total alkalinity are expressed as calcium carbonate. We cited it before, but they are not same thing. Total hardness means the cation concentration, and total alkalinity means the anion concentration. And cation or cation holo a group of atoms that bears a positive charge. It holo cation or anion holo তোমরা জানোই নেগেটিভ চার্জ। তাহলে এখানে এই ক্যাটায়ন আর অ্যানায়ন হার্ডনেসের সাথে সম্পর্কযুক্ত, কিন্তু দি টোটাল অ্যালকালিনিটি ভ্যালু অফ এ পন্ড মে বি সিমিলার টু দ্যাট অফ টোটাল হার্ডনেস, মোর অর লেস কাছে থাকে, শুধু পার্থক্য হলো পজিটিভ আর নেগেটিভ। হার্ডনেস মেইনলি মিনস দ্য কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম আয়ন। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটি তোমার মনে রাখবে। হার্ডনেস মেইনলি মিনস দ্য কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম আয়ন। এটা হতে পারে ক্যাটায়ন বা অ্যানায়ন, কিন্তু ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামের সাথে সম্পর্কযুক্ত। অ্যান্ড কনসেন্ট্রেশন অফ আদার আয়নস অফ মেটাল সাচ এজ অ্যালুমিনিয়াম, ফেরাস, ম্যাঙ্গানিজ, জিঙ্ক এটসেট্রা আর নট সিগনিফিকেন্ট ইন দিস কেস। এখানে শুধু কনসিডারেবল হলো ক্যালসিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। টোটাল হার্ডনেস মে ভেরি ফ্রম 0 to several hundred ppm, লাইক টোটাল alkalinity মতোই। হার্ডনেস অফ এ পন্ড ডিপেন্ডস similarly as alkalinity on the physiochemical conditions of basin soil, watershed, climate, liming and fertilization etc. তার ফিজিক্যাল কন্ডিশন এটা নির্ভর করবে হার্ডনেসের পন্ড সিস্টেমের অ্যালকালিনিটির উপর নির্ভর করেই। আমরা শেষের দিকে আসছি। এখন the total hardness of 50 ppm in considered as the dividing line between hard water and soft water. আমরা আগে বলছি, and 15 ppm or more is suitable for fish culture in which there is no need of liming. এর 15 ppm এর নিচে থাকলে লাইমিং এর দরকার নাই, but hardness less than 12 ppm needs liming, and total hardness less than 5 ppm is considered harmful to lethal to fish. অর্থাৎ হার্ডনেস যদি 5 ppm এর কমে হয় তাহলে মাছ মারা যাবে, আর 12 ppm এর উপর হলো হার্ডনেস দরকার নাই। তাহলে there is no need of liming, লাগবে না। বাট হার্ডনেস লেস দেন 12 ppm, এই কথাটি মনে রাখবে। হার্ডনেস যদি 12 ppm এর নিচে হয় লাইমিং লাগবে, আর যদি হার্ডনেস 5 ppm এর কমে হয় তাহলে মাছ মারা যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর পার্টিসিপেশন এন্ড কর্ডিয়াল কোঅপারেশন। এই বলে শেষ করব। 1 মিনিট আছে, মনে হয় 1 মিনিট সময় পাওয়া যাবে না। সবাই ভালো থেকো। শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। বিদায় নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। শেষ হয়ে যা, ভালো থাকা না পরে। থ্যাংক ইউ, ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ। ওকে, থ্যাংক ইউ।